হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আমরা ভিশন আইএস থেকে ইউপিএসসি প্রিলিমসের জন্য যে PT365 পলিটির বের হয়েছে সম্প্রতি, সেটা আলোচনা করেছিলাম। পার্ট 1 আমরা লোকসভা ইলেকশন পর্যন্ত আলোচনা করেছি। তারপর থেকে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেব। আর্টিকেল 329 ক্লজ বি, এই আর্টিকেলটা নিউজে রয়েছে। কেন? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইনভোকড আর্টিকেল 329B of Constitution before Supreme Court to limit judicial intervention in the electoral process. Judicial intervention, ইলেকটোরাল প্রসেসে জুডিশিয়াল ইন্টারভেনশন যদি বেড়ে যায়, সেক্ষেত্রে এই আর্টিকেলটা ইম্পোজ করা যায়। তো ইনভলভ করা যায়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কি বলা আছে এখানে? নো ইলেকশন টু পার্লামেন্ট অর স্টেট লেজিসলেচার শ্যাল বি questioned except through an election petition filed as prescribed by law made by the appropriate legislature. তাহলে কোনো রকম যদি পিটিশন ফাইল না হয়, তাহলে কিন্তু পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারের কোনো ইলেকশন নিয়ে কোনো রকম প্রশ্ন তোলা যাবে না। যদি না কোনো কেস সেখানে হয়, কেস ফাইল হয়, অর্থাৎ পিটিশন ফাইল যদি সেখানে হয়, তবেই কিন্তু সেটাখানে প্রশ্ন তোলা যাবে যে ইলেকশনটা ইললিগাল হয়েছে বা এখানে কিছু করাপশন হয়েছে ইত্যাদি ইত্যাদি। কোনো বিষয়ে হঠাৎ করে কিন্তু যদি পিটিশন ফাইল না হয়, তাহলে সেটা নিয়ে প্রশ্ন করা যায় না, প্রশ্ন তোলা যায় না। সুপ্রিম কোর্ট ইন এনপি পুনুস্বামী ভার্সেস রিটার্নিং অফিসার নামাক্কাল কনস্টিটিউয়েন্সি অ্যান্ড আদার্স 1952 states that once Election Commission of India officially notified the election process, court cannot intervene or interfere. সুপ্রিম কোর্ট 1952 সালে এই রায়টা দিয়েছিল। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি ইলেকশন প্রসেসে সেখানে নোটিশ দিয়ে দেয়, কোর্ট কিন্তু সেখানে ইন্টারফিয়ার করতে পারে না। অলসো আন্ডার আরপিএ 1951 অর্থাৎ রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট যেটা আছে 1951 অনুযায়ী, সেকশন 80 কি বলছে? স্টেট দ্যাট ভ্যালিডিটি অফ অ্যান ইলেকশন ক্যান নট বি চ্যালেঞ্জ অর কোয়েশ্চেন এক্সেপ্ট বাই ফিলিং অ্যান ইলেকশন পিটিশন। তো এখানে কোনো রকম আদালতে পিটিশন ফাইল যদি করা হয়, তবেই কিন্তু সেখানে চ্যালেঞ্জ করা যাবে, কোয়েশ্চেন করা যাবে, তার আগে নয়। ইলেকশন পিটিশন আর ফিল্ড ইন কনসার্ন স্টেট হাইকোর্ট হুইচ ওয়াজ অরিজিনাল জুরিসডিকশন, এটা অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে পড়ে। হাইকোর্টের যে জুরিসডিকশন এরিয়া রয়েছে তার অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে এটা পড়ে। অ্যাপেজ লাই উইথ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার উপর এই অ্যাপিলটা ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের। অ্যান ইলেকশন পিটিশন ক্যান বি ফাইল্ড বাই এনি ক্যান্ডিডেট অর অ্যান ইলেক্টর রিলেটিং টু আদার ইলেকশন পার্সোনালি। যে কোনো ক্যান্ডিডেট এই পিটিশনটা ফাইল করতে পারে বা কোনো ইলেক্টর ফাইল করতে পারে। ইলেক্টর মিনস আ পারসন হু ওয়াজ এন্টাইটেল টু ভোট অ্যাট দ্য ইলেকশন টু হুইচ ইলেকশন পিটিশন রেটস। তো ইলেক্টর মানে হচ্ছে তিনি যে ইলেকশন পার্টিসিপেট করেছিলেন, সেই ইলেকশনের ক্ষেত্রেই তিনি পিটিশন ফাইল। অর্থাৎ এরকম হয় না যে অন্য কনস্টিটিউয়েন্সির কেউ পিটিশন ফাইল করছেন, অন্য কনস্টিটিউয়েন্সি যেটা তার নিজস্ব কনস্টিটিউয়েন্সি এরিয়া, যিনি সেই এরিয়াতে ভোট দিয়েছেন তাকেই কিন্তু সেখানে কেস ফাইল করতে হবে, অন্য কেউ করলে কিন্তু হবে না। তো এতটা ছাড়পত্র দেয়া আছে। ইলেকশন কমিশনারি পাওয়ারটা কিন্তু একটা ইউনিক পাওয়ার, সেখানে কিন্তু কোনো সুপ্রিম কোর্ট হাইকোর্ট তারা চট করে ইন্টারভেন করতে পারছে না যদি না কোনো কেস ফাইল হয়। অর্থাৎ এখানে সুও মোটো স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কিন্তু কোনো কেস গ্রহণ করতে পারছে না ইলেকটোরাল প্রসেসের ক্ষেত্রে, যদি মা সেখানে কোনো পিটিশন ফাইল হয়। তো এটা খুব গুরুত্বপূর্ণ। আর্টিকেল 329 বি কি বলছে, ক্লজ বি কি বলছে, সেটা আমাদেরকে জানতে হবে, কারণ এটা নিউজে রয়েছে। নমিনেশন ইন ইলেকশন, রিসেন্টলি এ ক্যান্ডিডেট ওয়াজ ইলেক্টেড unopposed to Lok Sabha as the nomination paper of the opposite candidate was rejected by the returning officer. তো অপোজিট ক্যান্ডিডেট তার নমিনেশন পেপারটাকেই কিন্তু রিজেক্ট করা হয়েছে। রিটার্নিং অফিসার তিনি এটা রিজেক্ট করে দিয়েছেন বলে একজন ক্যান্ডিডেট কি হয়েছেন, লোকসভাতে কিন্তু বিরোধী শূন্যভাবে তিনি জিতে গেছেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই নমিনেশন
কিভাবে কি করা হয় সেটা এখানে প্রসেসটা আমাদের জানা দরকার। সেকশন 33 অফ রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 contains the requirement for a valid nomination for filling of nomination in constituency. কোনো একটা কনস্টিটুয়েন্সিতে কেউ যদি নমিনেশন পেপার দিতে চান, কেউ যদি ভোটে দাঁড়াতে চান, ক্যান্ডিডেট ফ্রম রিকগনাইজড পলিটিক্যাল পার্টি শুড হ্যাভ ওয়ান প্রপোজার। যে সমস্ত রিকগনাইজড পলিটিক্যাল পার্টি আছে, চিহ্নিত পলিটিক্যাল পার্টি আছে, সেখানে কোনো একজন ব্যক্তি সেই দল থেকে তিনি দাঁড়াতে পারেন। কোনো একজন ব্যক্তি দাঁড়াতে পারেন, 2-3 জন নয়, একটা দল থেকে একজনই দাঁড়াবেন। ক্যান্ডিডেট ফ্রম ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আনরিকগনাইজড পার্টিজ শুড বি সাবস্ক্রাইব বাই 10 প্রপোজার। কোনো স্বাধীন দল বা আনরিকগনাইজড পার্টি, সেক্ষেত্রে 10 জন প্রপোজার থাকতে হবে যে এই ব্যক্তিকে দাঁড় করানো হোক। 10 জন কিন্তু এখানে প্রপোজার থাকতে হবে। এখানে 1 প্রপোজার থাকলেই হয়। দ্য প্রপোজার শুড বি ইলেক্টর ফ্রম দ্যাট রেসপেক্টিভ কনস্টিটুয়েন্সি। তো যে কনস্টিটুয়েন্সিতে দাঁড়াচ্ছেন কোনো ব্যক্তি, সেই কনস্টিটুয়েন্সিরই লোকদের এই প্রপোজার হিসেবে দেখা হচ্ছে। অন্য কোনো কনস্টিটুয়েন্সির কোনো ব্যক্তি প্রপোজার হিসেবে থাকবেন না। Section 33 of RPA 1951 also deals with nomination for election of candidate and presentation of valid information. Recently, Supreme Court held that election candidates have right to privacy as regard to matters which one of no concern to voters or are irrelevant to candidature of public life. Right to privacy. এটা কিন্তু থাকতে হবে, রাইট টু প্রাইভেসি থাকতে হবে। সেকশন 36 অফ RPA 1951 provides for security of nomination and empower returning officer to reject nomination on ground of any defect of substantial character. তো এইখানেই এই পাওয়ারটা দেয়া আছে। রিটার্নিং অফিসার তিনি কিন্তু মনে করলে কোনো ক্যান্ডিডেট যিনি তার নমিনেশন জমা দিয়েছেন সেটাকে ক্যান্সেল করে দিতে পারেন, যেটা এখানে হয়েছে। ক্যান্সেল করে দেওয়ার জন্যই কিন্তু আরেকজন কোনো বিরোধী ছাড়াই তিনি কিন্তু ভোটে জিতে গেছেন, জিতে যেতে পেরেছেন। তার কারণ যিনি বিরোধী পক্ষে যিনি দাঁড়িয়েছিলেন তার নমিনেশনটাই বাতিল হয়ে গেছে, সুতরাং তিনি কিন্তু জিতে গেছেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ দিক। তো এটা আমরা দেখলাম। এরপর আমরা চলে আসবো পরবর্তী যে অংশটা রয়েছে, রিপোলিং। রিপোলিং কি? Election Commission of India conducted repolling for Lok Sabha general election in various polling station of Manipur and Arunachal Pradesh. অরুণাচল প্রদেশ এবং মণিপুরে সম্প্রতি পোলিং স্টেশনে বিভিন্ন জায়গাতে কিন্তু রিপোলিং করানো হয়েছে। কি প্রভিশন রয়েছে? অন অ্যাকাউন্ট অফ ন্যাচারাল ক্যালামিটি, ভায়োলেন্স এটসেট্রা, এরকম হলে রিপোলিং হতে পারে। ডিউ টু ড্যামেজ অফ ডিস্ট্রাকশন অফ ভোটিং মেশিন, ভোটিং মেশিন যদি ড্যামেজ হয়, ডিস্ট্রাকশন হয়, তাহলে রিপোলিং হতে পারে, পুনরায় ভোট হতে পারে। কাউন্টার মাইন্ডিং অফ ইলেকশন অন অ্যাকাউন্ট অফ বুথ ক্যাপচারিং, যদি বুথ ক্যাপচারিং হয়, কোনো দল বা কোনো বিশেষ বিভিন্ন ধরনের যারা দুষ্কৃতী তাদের দ্বারা যদি বুথ ক্যাপচারিং হয় তাহলে হতে পারে রিপোলিং। অন অ্যাকাউন্ট অফ ডেট অফ ক্যান্ডিডেট অফ রিকগনাইজ পলিটিক্যাল পার্টি, যদি পলিটিক্যাল পার্টি যিনি দাঁড়িয়েছিলেন তার যদি কোনোভাবে মৃত্যু হয় সেক্ষেত্রে রিপোলিং হয়। গুরুত্বপূর্ণ এইগুলো। সাইলেন্স পিরিয়ড, এটা একটা টার্ম। সাইলেন্স পিরিয়ড কি? সাইলেন্স পিরিয়ড আর অবজার্ভ ইন দ্য স্টেট হোয়ার লোকসভা ইলেকশন ওয়ার হেল্ড। লোকসভা ইলেকশনের ক্ষেত্রে এই সাইলেন্স পিরিয়ডটা থাকে। এটা কি? ইট ইজ আ ব্যান অন পলিটিক্যাল ক্যাম্পেনিং বিফোর ভোটিং। ভোটের আগে পলিটিক্যাল যে ক্যাম্পেন হয়, ভোট প্রচার হয়, সেখানে ব্যান লাগিয়ে দেওয়া হয়। ইট বিগিন 48 আওয়ার বিফোর দ্য ভোটিং ডে অ্যান্ড এন্ড আফটার পোলিং এন্ড। 48 ঘন্টা, ভোটের 48 ঘন্টা আগে, অর্থাৎ দুদিন আগে এটাকে বন্ধ করে দেওয়া হয়। ভোটের প্রচার বন্ধ করে দেওয়া হয় দুদিন আগে, এবং পোলিং শেষ হওয়া পর্যন্ত এটা কিন্তু ব্যান করা হয়।
ভোটের যাবতীয় প্রচার ভোট হওয়ার আগে 2 দিন আগে বন্ধ করে দেওয়া হয় এবং সেটা পোলিং যখন শেষ হচ্ছে, ভোট কমপ্লিট হচ্ছে, তারপরে সেটাকে আবার তুলে নেওয়া হয় সেই সাইলেন্স পিরিয়ডটাকে। প্রোহিবিশন আন্ডার RPA 1951 during the period, however act as the term silence period. RPA-তে এই সাইলেন্স পিরিয়ড টার্মটা নেই, যাই হোক সেটা নিয়েই বলা রয়েছে। সেকশন 126 ক্লজ 1 prohibits displaying any election matter using television or similar apparatus or propagation of election matters through any entertainment like musical concert. তো এক্ষেত্রে যে কোনো ইলেকশন ম্যাটার টেলিভিশনে বা সেই ধরনের কোনো কিছু মাধ্যমে প্রচার করা যায় না, বা মিউজিক্যাল কনসার্ট বা যে কোনো মাধ্যমে এটাকে প্রচার করা যায় না। 126-এর A prohibit conducting exit poll and displaying the result. এক্সিট পোল করা, ভোট হওয়ার পরে যে সমীক্ষা করা হয় সেটা, এবং তার রেজাল্টটাকে দেখানো, সেটা কিন্তু এই বন্ধ করা রয়েছে এই সেকশনের ক্ষেত্রে বলা হয়, এটা নির্দিষ্ট সময় পর্যন্ত। সেকশন 126 ক্লজ 1 ক্লজ B prohibits displaying result of any opinion poll in any electronic media. যে কোনো ইলেকট্রনিক মিডিয়াতে ওপিনিয়ন পোল, অর্থাৎ সাধারণ মানুষ কি ভাবছেন, কারা জিততে পারে বা কী ধরনের কি কোন জায়গা থেকে কি হতে পারে, ওপিনিয়ন পোল, সেটাকেও প্রচার বন্ধ করা হয়। তো এটা এই যে পিরিয়ডটা ভোট হওয়ার 48 ঘন্টা আগে থেকে এবং ভোট হওয়ার পরে পর্যন্ত, এই সময়টাতে এই সমস্ত জিনিস বন্ধ থাকবে, এটা RPA 1951-তে বলা আছে। ওয়ান ক্যান্ডিডেট মাল্টিপল কনস্টিটিউয়েন্সি, এটাও খুব গুরুত্বপূর্ণ। কনস্টিটিউশন হ্যাজ এম্পাওয়ার্ড পার্লামেন্ট টু রেগুলেট দ্য ম্যাটার অফ কন্ডাক্টিং ইলেকশন। ইলেকশন কন্ডাকশন কীরকম হবে সেই বিষয়টা পার্লামেন্টের হাতে বেশ কিছু ক্ষমতা দেওয়া আছে রেগুলেট করার। দেয়ারফর contesting from multiple constituency has been dealt with RPA 1951. অর্থাৎ একজন ব্যক্তি তিনি একাধিক কনস্টিটিউয়েন্সি থেকে লড়তে পারেন, এটা রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951-এ বলা আছে। এবং এই অ্যাক্ট তৈরি হয়েছে মানে এটা পার্লামেন্ট থেকে একটা বানানো হয়েছে। আন্ডার অ্যাক্ট দেয়ার ওয়াজ নো লিমিট অন নাম্বার অফ কনস্টিটিউয়েন্সি ক্যান্ডিডেট কুড কন্টেস্ট। যে কোনো একজন ব্যক্তি যিনি ভোটে দাঁড়াচ্ছেন তিনি একাধিক জায়গা থেকে ভোটে দাঁড়াতে পারেন, নো লিমিট অন নাম্বার অফ কনস্টিটিউয়েন্সি, যত ইচ্ছা যতগুলো ইচ্ছা তিনি এলাকা থেকে দাঁড়াতে পারেন। RPA 1951-তে কি বলা আছে? সাবসেকশন 33 ক্লজ 7 অফ RPA, ইট অ্যালাউজ এ ক্যান্ডিডেট টু কন্টেস্ট ফ্রম 2 সিটস। এই আইনটা একজন ক্যান্ডিডেটকে দুটো সিটে লড়াই করার সুযোগ করে দেয়। ইট ওয়াজ ইন্ট্রোডিউসড থ্রু অ্যামেন্ডমেন্ট ইন 1996, পিরিয়ড টু হুইচ দেয়ার ওয়াজ নো বার অন নাম্বার অফ কনস্টিটিউয়েন্সি ফ্রম হুইচ এ ক্যান্ডিডেট শুড কন্টেস্ট। 1996 পর্যন্ত এটা ছিল কি নো লিমিট অন নাম্বার, যতগুলো ইচ্ছা জায়গা থেকে কন্টেস্ট করতে পারেন কোনো ব্যক্তি, সেটা 1996 পর্যন্ত ছিল। তারপর এটাকে নাম্বার 2 দুটো করে দেওয়া হয়েছে, দুটোর বেশি জায়গা থেকে কেউ দাঁড়াতে পারবেন না। Section 70 of RPA 1951, it stipulates that a candidate can hold only one seat at a time, regardless of whether he has been elected from more than one seat. Section 70 কি বলছে? কেউ দুটো জায়গাতে দাঁড়িয়েছেন এবং দুটো জায়গাতেই তিনি হয়তো জিতে গেছেন, কিন্তু তিনি কোনো একটা জায়গাতেই তার ক্যান্ডিডেট তিনি হতে পারবেন। অন্য যে জায়গাতে আরেকটা যে জায়গায় তিনি জিতেছেন সেখানে কিন্তু আবার রি ইলেকশন হবে, বাই ইলেকশন হবে। যে সিটটা তিনি ছেড়ে দিলেন, দুটোর মধ্যে যে একটা তিনি ছাড়লেন, সেখানে আবার নতুন করে ভোট হবে। হোম ভোটিং, ইলেকশন কমিশন the first time provided facilities of home voting in 2024. The step is in line with the election commission motto, no voter is left behind. বাড়িতে বসে ভোট দেওয়ার প্রথা, এটা কিন্তু শুরু হয়েছে 2024-এ এই ফেসিলিটিটা, এবং এটা কি মোটোতে এটা করা হচ্ছে, নো ভোটার ইজ লেফট বিহাইন্ড। Under this, voting from home takes place through postal ballot, which involvement of a full cognizant of polling staff and security personnel, secrecy of voting diligently maintained. অর্থাৎ এখানে কোনো একজন ব্যক্তি যিনি ঘরে বসে আছেন, বাড়িতে আছেন, তার থেকে ভোটটা নেওয়া হবে, সিকিউরিটি পার্সোনেল থাকবেন, পোলিং স্টাফ থাকবেন, এবং সম্পূর্ণ একটা সিকিউরিটি সিস্টেমে ভোটিংটা হবে।
কারাই সুবিধাটা পাবেন? যারা কিনা 40% বেঞ্চমার্ক ডিসেবিলিটি যাদের রয়েছে, 40% ডিসেবিলিটি থাকলেই হবে। সিনিয়র সিটিজেন ইজ অ্যাবাভ 85 ইয়ার, 85 বছরের উপরে যদি কোনো ব্যক্তি থেকে থাকেন তার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। আদার স্টেপ বাই ইলেকশন কমিশন টু মেক ভোটিং ইনক্লুসিভ, ease of voting by abolishing from Kashmiri migrants residing at Jammu and Udhampur. যারা কাশ্মীরি মাইগ্রেন্ট রয়েছেন জম্মু উধমপুরে তাদের ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। SVEP, সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকশন পার্টিসিপেশন টু এনগেজ PWDs অ্যান্ড অলসো সেন্সিটাইজ দেয়ার ফ্রেন্ড ফ্যামিলি পোলিং অফিসিয়াল এটসেট্রা। ভোটার এডুকেশন, ইলেকটোরাল পার্টিসিপেশন এটার জন্য করা হয়েছে সিস্টেমটা। প্রপোজড মাল্টি কনস্টিটিউয়েন্সি রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইট উড এনাবেল মাইগ্রেন্ট ভোটার টু এক্সারসাইজ দেয়ার ভোট ফ্রম দেয়ার কারেন্ট প্লেস অফ রেসিডেন্স। এখানে ভোট দেওয়ার জন্য কোনো ব্যক্তি যিনি বাইরে থাকেন তাকে তার বাড়িতে বা যেখানে আছেন, যেখানে তার ভোট দেওয়ার কথা সেখানে আসতে হবে না, তিনি যে জায়গাতে আছেন সেখান থেকেই তিনি তার ভোটটা দিতে পারবেন। এই সিস্টেমটাকে বলা হচ্ছে মাল্টি কনস্টিটিউয়েন্সি রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিন, RVM। তো এটা প্রপোজড ছিল। এছাড়া পোস্টাল ব্যালট যেটা হচ্ছে, ইট অ্যালাউজ ভোটস বিং সেন্ড বাই পোস্টের মাধ্যমে ব্যালট পেপার সেন্ড করার সিস্টেমটা বলা হচ্ছে পোস্টাল ব্যালট। স্পেশাল ভোটার, সার্ভিস ভোটার্স অন ইলেকশন ডিউটি অ্যান্ড ইলেকটোরাল সাবজেক্ট টু প্রিভেন্টিভ ডিটেনশন। স্পেশাল ভোটার যারা যারা সার্ভিসে আছেন বা যারা ইলেকশন ডিউটিতে আছেন তাদের ভোটগুলো কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে নেওয়া হয়। আর হচ্ছে প্রক্সি ভোটিং, ইট অ্যালাউজ রেজিস্টার্ড ইলেক্টেড টু ডেলিগেট হিজ ভোটিং রাইট অ্যাট আ রিপ্রেজেন্টেটিভ নমিনেটস অ্যাভেলেবল ফর সার্ভিস ভোটার্স। তো এক্ষেত্রে কোনো একজন ব্যক্তি তিনি নমিনেশন ঠিক করে দেবেন কে তার হয়ে ভোটটা দেবেন, কারণ তিনি সার্ভিস ভোটার রয়েছেন, তিনি সার্ভিসে রয়েছেন। তো সেক্ষেত্রে তার হয়ে কে ভোট দেবেন সেটা কিন্তু তিনি ঠিক করে দিতে পারেন, তিনি তাকে নমিনেট করতে পারেন যে কোনো একজন ব্যক্তি তার হয়ে ভোট দেবেন। নেক্সট, from 17C, Election Commission told Supreme Court the rule do not permit sharing from 17C data with any entity apart from polling official. ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টকে বলেছে যে 17C এই ফর্মটাকে পোলিং অফিসার বাদে আর কারোর সাথে এই তথ্যগুলো শেয়ার যেন না করা হয়। কি বলা আছে? ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিরেকশন আন্ডার কন্ডাক্ট অফ ইলেকশন রুল 1961 অনুযায়ী এই যে ডিরেকশন দেয়া আছে কিভাবে ভোট নিতে হবে, ইলেকশন রুল সেইটা। ইটস ফার্স্ট পার্ট প্রোভাইড ইনফরমেশন রিলেট টু দ্য নাম্বার অফ এলিজিবল ভোটার অ্যাসাইন টু দ্য বুথ, ইলেক্টার্স ইন দ্য রেজিস্টার অফ ভোটার। তো এক্ষেত্রে কী ইনফরমেশান থাকে এর মধ্যে 17C-তে? কারা ভোটার রয়েছেন, কতজন ভোটার রয়েছেন। ভোটার শুড ডিসাইডেড নট টু এক্সারসাইজ দেয়ার ফ্র্যাঞ্চাইজ। ভোটার যারা তাদের ফ্র্যাঞ্চাইজকে দেখাতে চাইছেন না, সেটা ভোটার্স নট অ্যালাউড টু ভোট, কোন কোন ভোটারদের ক্ষেত্রে ভোট অ্যালাউড নয়, এই সমস্ত তথ্যগুলো 17C তথ্যতে থাকে। Its second part contains information like the name of the candidate and the total votes they received. সেকেন্ড পার্টে কতজন টোটাল ভোট দিলেন, কোন ক্যান্ডিডেট কতজন ভোট পেলেন, সেই তথ্যটা কিন্তু এর মধ্যে দেয়া থাকে। তো স্বাভাবিক এটা একটা কনফিডেন্সিয়াল ব্যাপার, এটা পোলিং অফিসার ছাড়া বাকি আর কাউকে কিন্তু শেয়ার করার কোনো অধিকার নেই, এটা ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টকে বলেছে। ব্রেল সিগনেজ, Election Department of Pondicherry will provide Braille signature in English and Tamil electronic voting machine in all 1960 polling station. তো ব্রেল সিগনেট ইউজ করা হয়েছে পুডুচেরিতে, ইংলিশ এবং তামিলে সমস্ত ইভিএম মেশিনে এটা করা হয়েছে। ইট উইল এনাবেল ভিজুয়ালি ইম্পেয়ার্ড অর ব্লাইন্ড ভোটার, ব্রেল সিস্টেমটা ভিজুয়ালি ইম্পেয়ার্ড বা যারা ব্লাইন্ড তাদের জন্য, অন্ধদের জন্য, তাদের জন্য এটা ব্যবহার করা হয়েছে। He is allowed to bring a companion as provided in Rule 49N, Conduct of Election Rule 1961. এক্ষেত্রে তিনি একজন সহযোগীকে নিতে পারবেন তার ভোটটাকে দেওয়ার জন্য, যেহেতু তিনি অন্ধ সেই জন্য একটা সহযোগীকে তিনি নিতে পারছেন। তো এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এখানে
পার্ট 2 আলোচনা কমপ্লিট করলাম। ভোটিং সিস্টেম সম্পর্কে অনেক কিছু এখানে ইন ডিটেলে বলা রয়েছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইউপিএসসি এক্সামের জন্য, ডাব্লিউবিসিএসের ক্ষেত্রেও বটে। তো এগুলো আমাদেরকে রিভিশন করতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে। এরপরে পরবর্তী পার্ট পরে আলোচনা করা হবে, তো আপনারা অবশ্যই এগুলো খুব ভালোভাবে তৈরি করে নেবেন। এই ভিডিওটা এখানে কমপ্লিট করছি। নমস্কার।